আসসালামু আলাইকুম। ডোজ এন্ড পটেন্সির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় ক্যামোমিলার তুলনামূলক আলোচনা। আলোচনা করবেন ডক্টর নাজমুল ইসলাম স্যার। তো আমরা আলোচনার পূর্বে একটু কোরআন শুনি। কোরআন পাঠ করবেন ডক্টর মেহেদী। মেহেদী ভাই, আপনি কোরআন পাঠ করেন। জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ মেহেদী ভাইকে। এখন আমরা চলে যাব মূল আলোচনায়। স্যার যদি রেডি থাকেন আলোচনা শুরু করতে পারেন। ধন্যবাদ আব্দুর রহিম স্যার। মানে মাত্রই আসলাম, আমি যেন আপনার কল দেওয়া লাগলো না, এসে একবারে ফ্রেশ হয়ে ভাবলাম ক্লাসে ঢুকবো। ধন্যবাদ আমাদের সঞ্চালক স্যার আব্দুর রহিম স্যারকে, এবং ধন্যবাদ আমাদের কোরআন তেলাওয়াত করলেন যিনি, ক্লাসটাকে বরকতময় করে তোলার জন্য এবং সুমধুর কণ্ঠস্বরে। এবং স্বাগতম জানাই সবাইকে আজকের ক্যামোমিলা ক্লাসে। ক্যামোমিলার যে খুব বেশি ব্যবহার আছে সেটা না, আবার ক্যামোমিলা যে আপনার চেম্বারে থাকবে না সেটাও না। চেষ্টা করব আমি আমার জায়গা থেকে ক্যামোমিলাকে ফুটিয়ে তোলার, এবং হয়তো কেউ পড়েছেন কিনা জানি না, আমার একটা এপিলেপসির কেস আছে, ক্যামোমিলাতে ভালো হয়েছে এবং ভালো আছে, লাস্ট 1 year প্লাস ভালো আছে, কোনো মেডিসিন ছাড়াই। সেটা নিয়েও কথা বলবো যে আমরা এপিলেপসিতেও ক্যামোমিলার ইউজ করতে পারি কোন জায়গাটা থেকে, গুরুত্ব দিয়ে চেষ্টা করব সবটুকু আলোচনা করার। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্যামোমিলা আলোচনায়। আমাদের আজকের মেডিসিন ক্যামোমিলা, যার কিছু সম নাম আছে, যেমন কর্ন ফিভার ফিড, ক্যামোমিলা অফিসিনালিস, অ্যান্থোয়ামিস ভালগারিস, বেশ কিছু নাম আছে। আর যেটার উৎস সাদৃশ্য হলো উদ্ভিদ। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা উৎস সাদৃশ্যে মেডিসিনের সাদৃশ্যতা বহন করে রোগীর মধ্যে। খেয়াল করবেন উৎস সাদৃশ্যে, ধরুন আপনি এপিসমেনকে যদি, আপনি সিপিআরকে যদি দেখেন, আপনি আর্নিকাকে যদি দেখেন, এই যে কিছু কিছু মেডিসিন আছে, নেট্রামকে যদি দেখেন, ক্যালকুরিয়া কার্ভকে যদি দেখেন, ল্যাকেসিসকে যদি দেখেন, হুরা ব্রাজিলিয়ানসিসকে যদি দেখেন, নেজাকে যদি দেখেন, তাহলে দেখুন প্রত্যেক মেডিসিনের একটা সাদৃশ্যতা আছে, উৎস সাদৃশ্যতায়। সেম ক্যামোমিলাতেও আছে, সেটা নিয়ে আলোচনা করব, যা প্রুভ করেছিলেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। আমরা ক্রিয়াস্থল যদি দেখি, যে কাতরতা যদি দেখি, তাহলে এটি উভয় কাতর, শীত কাতর সেকেন্ড গ্রেডে এবং থার্ড গ্রেডে গরম কাতর। এবং আমরা যদি মায়াজম দেখি, তাহলে সোরিক এবং সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। আমরা যদি ক্রিয়াস্থল দেখি কোথায় কোথায় কাজ করে, ইনস্যানিটি
বা মনের উপরে যদি দেখি, মনের উপরে কাজ করে, মানসিক উন্মাদনায় কাজ করে, স্বাভাবিক নিয়মের বাইরে যদি আপনার আচরণ পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই আপনি মানসিকভাবে মানসিক রোগী। সে ইনসানিটিতে কাজ করে, যেখানে আমরা দেখেছি একেবারে অভদ্র, পরিপাকতন্ত্রের উপরে কাজ করে, যকৃতের উপর কাজ করে, ফিমেল ডিজিজের উপরে কাজ করে। ফিমেল ডিজিজে যেমন অ্যাবর্শন প্রবণতা, নর্মাল ডেলিভারির সময়, এছাড়াও যৌন অর্গানের উপরে কিন্তু আমাদের ক্যামোমিলা কাজ করে। শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে স্পেশালি শিশুদের ক্ষেত্রে ক্যামোমিলা কাজ করে। যেমন আমরা কিছু কিছু মেডিসিন আছে ইয়াং বয়সে ব্যবহার করা যায় না, যার মধ্যে সিপিয়া আছে। দেখবেন খেয়াল করে, সিপিয়া ক্রনিক কেসে ভালো কাজ করে, কস্টিকাম ক্রনিক কেসে ভালো কাজ করে, ন্যাট্রামিওর ক্রনিক কেসে ভালো কাজ করে। এমন কিছু কেস আছে বৃদ্ধ বয়সে ভালো কাজ করে, লেকোপোডিয়ামের ক্ষেত্রে। ঠিক এমন জায়গাতে যদি দেখি, তাহলে শিশুদের ক্ষেত্রে কিন্তু ক্যামোমিলা একটা ভালো মেডিসিন। যারা শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে শিশু রোগী খুব বেশি দেখেন, তাদের ক্ষেত্রে ক্যামোমিলা একটা ভালো মেডিসিন। তো আমরা উৎসের যে কথা বলেছিলাম, উৎসনে যদি কথা বলি, উৎসতে আমরা বলেছিলাম যে উদ্ভিজ্জ মেডিসিন। তো উদ্ভিজ্জ মেডিসিনটা কি ছিল? দেখুন, ইউরোপের চাষযোগ্য জমিতে চাষ করা হয় এই ক্যামোমিলার যে উদ্ভিদটা আছে। আমি একটা থিম দাঁড়, মেডিসিনটা গল্প আকারে। আপনি আপনার চাষযোগ্য জমিতে, ধরুন ধান চাষ করেছেন, ধরুন ধান চাষের জমিতে যদি আগাছা তৈরি হয়, আগাছা জন্ম নেয়, তাহলে আপনার মনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ক্যামোমিলা সেম তাই। জাস্ট একটা লাইনে, একজন চাষি বা আপনি আপনার অফিসে সবচেয়ে অবাঞ্ছিত যে ব্যক্তিটা আপনাকে খুব বেশি পীড়া দেয়, সেই ক্যামোমিলা। তাহলে দেখুন, অর্থাৎ আপনার মানসিকভাবে যে খুব বেশি পীড়া দেয়, যেমন চাষযোগ্য জমিতে আপনি ধানের চাষ করেছেন, ওখানে আগাছা আছে, আপনার মাথা ব্যথার কারণ হয়, কখন সেটাকে উপড়ে ফেলবো, কখন সেটাকে ফেলে দিব, কখন সেটাকে নির্মূল করব। একদিকে আমার ফসলের ক্ষতি করছে, একদিকে আমার মানসিকভাবে আমিও শান্তিতে নেই। আপনি যদি ক্যামোমিলাকে দেখেন, তাহলে ঠিক ক্যামোমিলা আপনার পরিবারে এমন বিরূপ প্রভাব বিস্তার করে থাকে ক্যামোমিলা। সে পরিবারের জন্য যেমন ক্ষতিকর হয়ে দাঁড়ায়, সমাজের জন্য হয়ে দাঁড়ায়, এবং বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। যদি বলেন কেন ক্ষতিকর কেন হয়ে দাঁড়ায়, সেটা আমরা মাইন্ড সিমটমে যে আলোচনা করব। কারণ আমরা ক্যামোমিলাকে দেখেছি অভদ্র, অবাঞ্ছিত ব্যক্তির মতো আচরণ, এক কথায় তাকে সমাজ বিচ্যুত যে আচরণগুলো আছে তার মধ্যে আশা করা যায়। ধরুন আপনাকে গালিগালাজ করা, থুতু ছিটানো, আদার যে বাজে যা ভাষাগুলো আছে সবকিছু ইউজ করার মতো একটা বিরক্তিকর পরিবেশ তৈরি করে ক্যামোমিলা। ছোট্ট একটা থিম দাঁড় করলে আমরা ক্যামোমিলাকে চিনতে পারবো। তো এটা ছিল আমাদের উৎস সাদৃশ্য। আমরা যদি গঠন দেখি, আমরা প্রত্যেক মেডিসিনেরই একটা গঠন সাদৃশ্যতা আছে। আমরা রুগীকে যদি দেখি যে এটা লম্বা চিকন হালকা পাতলা গঠন, সিপিয়া, ফসফরাস, অ্যাসিড ফস, হ্যাঁ, খুব সুন্দর চেহারা, দেখলে দুবার দেখতে ইচ্ছা করে। ল্যাকিসিস আছে, বেলেডোনা আছে, ফসফরাস আছে, দেখতে খুব সুন্দর, কালো বর্ণের আছে। আমাদের কস্টিকাম আছে কালো বর্ণের, পেটটা মোটা আছে, লাইকোপোডিয়াম কস্টিকামের আছে, পেটটা মোটা সিনার আছে। ঠিক অনুরূপ ভাবে হালকা পাতলা বাদামি রঙের চুল বিশিষ্ট, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হালকা পাতলা বাদামি রঙের চুল বিশিষ্ট, যেটা আবার আমরা ফসফরাসের মধ্যে অনেক সময় খুঁজে পাই। আরেকটা ঘটনা আছে, একদিকের গাল লাল ও গরম, ঠিক যেন বেলেডোনা। একদিকের গাল লাল ও গরম, অন্যদিকের গাল ফ্যাকাশে ও ঠান্ডা। বেলেডোনার সাথে এই জায়গায় আমরা একটু মাইন্ড সিমটম, একটু সাদৃশ্যতা খুঁজে পাই বেলেডোনার সাথে। ঠিক কি ধরনের সাদৃশ্যতা খুঁজে পাই দেখুন, আমরা বেলেডোনাকে দেখেছি যে বেলেডোনা নিঘাত একজন ভালো মানুষ, কখন সুস্থ অবস্থায়। ঠিক ক্যামোমিলা অভদ্র একজন ব্যক্তি, কখন সর্বদা। আর বেলেডোনাকে যদি আমরা দেখি, বেলেডোনা অসুস্থ অবস্থায় ক্যামোমিলার মতো আচরণ করতে পারে।
অ্যাগ্রেসিভ মুডে চলে যেতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে। তাহলে এই যে আপনি দেখলেন আক্রমণ করার একটা প্রবণতা, অ্যাগ্রেসিভ মুড, সেটা দেখে অনেক সময় এক পাশের মুখ লাল ও গরম, অন্য পাশ ফ্যাকাশে, তখন যখন তার মধ্যে লাল ভাব খুঁজে পাচ্ছেন, হয়তো আপনি মাথার মধ্যে রাখছেন যে এটা বেলেডোনা। অ্যাকচুয়ালি কি বেলেডোনা ছিল? বেলেডোনা শুধু অসুস্থ অবস্থায়, অন্যথায় সে ভালো মানুষ। আর ক্যামোমিলা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিনই সে আপনার সাথে অভদ্র আচরণ করতে পারে। তাহলে সেখানে আমরা ক্যামোকে চিন্তা করতে পারি। ছোট পার্থক্য, খুব বেশি বড় পার্থক্যের দরকার নাই। তো গঠনাকৃতিতে আমরা হালকা পাতলা বাদামি রং চুল বিশিষ্ট বাচ্চা দেখতে পাবো, যার একদিকের গাল লাল ও গরম থাকবে, অন্যদিকের গাল ফ্যাকাশে ও ঠান্ডা অনুভূত হবে। তাহলে সেখানে আমরা ক্যামোমিলাকে চিন্তা করতে পারি। সেম সিমটমে আমরা চিন্তা করতে পারি বেলেডোনাকে। যদি শুধু অসুস্থ অবস্থায় বেলেডোনা খারাপ আচরণ করে, তাহলে আপনি সেখানে কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি বেলেডোনাকে চিন্তা করতে পারেন। আমরা যদি পছন্দের খাবারে যাই, তাহলে দেখুন টক খাবার পছন্দ করে, রুটি পছন্দ করে, ঠান্ডা খাবার পছন্দ করে, শাকসবজি পছন্দ করে, কফি পছন্দ করে। আবার দ্বৈত চরিত্র আছে তার মধ্যে, সে কফি অপছন্দ করে। যেমন আমরা থুজার একটা সিমটম আছে, সম্ভবত কার বইতে পড়েছিলাম, ভুলে গেছি, মনে নেই, যে যারা চেইন স্মোকার, যারা স্মোকার, তারা থুজা পেঁয়াজ পছন্দ করে না। একটা ইংলিশ বইতে পড়েছিলাম যে তারা থুজা পছন্দ করে না। দেখুন, আমরা জানি যে থুজা পেঁয়াজ পছন্দ করে না, আমরা জানি যে থুজা পেঁয়াজ পছন্দ করে। বলছে যে আমি পেঁয়াজ পছন্দ করি না। ঠিক যেমন ইগনেশিয়া এই হাসছে এই কাঁদছে, একই ব্যক্তির দ্বৈত রূপ। ঠিক অনুরূপ ভাবে অপছন্দের খাবারেও কিন্তু তার কফি আছে। ক্যামোমিলার অপছন্দের খাবারটা পেঁয়াজ আছে, থুজার কেন পেঁয়াজ পছন্দ করে না? কারণ যারা স্মোকার, যারা খুব বেশি স্মোক করে, তারা পেঁয়াজ খেলে সহ্য হয় না। এই যে পেঁয়াজ খেলে সহ্য হয় না, এই পেঁয়াজ খেলে সহ্য হয় না বলেই সে পেঁয়াজ খায় না। তাই সেখানে আপনি থুজাকে অ্যাপ্লাই করতে পারেন। যেমন ন্যাট্রাম একসময় রুটি খেতে পছন্দ করতো, কার বইতে পড়েছিলাম সেটাও ভুলে গেছি, কিন্তু সে একসময় সে রুটি খেতে পছন্দ করে না। তো শুধু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো সেটা কিন্তু নয়। যেমন আমি আমার রুগী লিপিতে আমি প্রশ্নের ধরনটা আজ থেকে শুরু করে অতীত পর্যন্ত চলে যায়, যখন আমি ধাতুগত লক্ষণ নিয়ে রুগী লিপি করার চেষ্টা করি কোনো ক্রনিক কেসে। তো সেক্ষেত্রে আমরা গরম খাবারটা তার অপছন্দনীয় এবং গরম পানিটা তার অপছন্দনীয়, খেতে চায় না অপছন্দের খাবারে। আপনি তার জিহ্বা দেখবেন ঠিক ফাটা ফাটল যুক্ত জিহ্বা এবং ড্রাই ভাব আছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ক্যামোকে চিন্তা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা গঠন দেখেছি, ফসফরাসের ন্যায় গঠন বাচ্চাদের ক্ষেত্রে, এবং আমরা দেখেছি যে হালকা পাতলা গঠন আছে। আমরা দেখেছি যে তার খাবারের পছন্দগুলো দেখেছি। আমরা আসলে খাবারগুলো অনেক সময় খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, এদিকেও আমাদের নজর রাখতে হবে। তো ক্যামোমিলার স্বভাব কেমন হবে? আপনার চেম্বারে একটা পেশেন্ট আসছে, খুব স্লো মোশনে আসছে, নাদুস নুদুস, ওই যে পোল্ট্রি মুরগি যেভাবে হেঁটে বেড়ায়, ক্যালকেরিয়া কার্প, অলস ব্যক্তি। ক্যালকেরিয়া কার্প শুধু কি শারীরিক ভাবে অলস, শারীরিক পরিশ্রমে অলস? না, সে মানসিক পরিশ্রমেও অলস। ব্যারাটা কার্পে শুধু কি শারীরিক ভাবে খর্বতা আছে? না, শারীরিকের তুলনায় মানসিক খর্বতাটা ব্যারাটা কার্পের বেশি। তাহলে আমরা অবশ্যই শুধু একটা লক্ষণকেই গুরুত্ব দিব না, ভিতরে যাওয়ার চেষ্টা করব। তাহলে আপনার চেম্বারে আসছে অসম্ভব খিটখিটে একটা বদমেজাজের রুগী। যেমন আপনি নাক্স বা হিপারকে দেখবেন খুব ইনস্ট্যান্ট রেগে যায়, আপনি ক্যামোকেও দেখবেন খুব ইনস্ট্যান্ট রেগে যায়, সালফারও দেখবেন সালফারও কিন্তু রেগে যায়, ল্যাকেসিসও কিন্তু রেগে যায়। রাগের ধরন আলাদা। ক্রনিক কেসে যদি ইনস্ট্যান্ট রাগ হওয়ার প্রবণতা না থাকে, তাহলে সেখানে নাক্স যেমন ব্যবহার করা যায় না। যদি সবসময় রাগ ভাব না থাকে, খিটখিটে ভাব না থাকে, বদমেজাজে আচরণ না থাকে, অভদ্র আচরণ না থাকে, তাহলে সেখানেও কিন্তু ক্যামোকে ইউজ করা যায় না। মানে কেমন বাদবাকি সিমটম অবশ্য থাকতে হবে। তো আপনার চেম্বারে ঢুকলো, ধরুন কোথাও
একটা শাড়ির আঁচল বেঁধে গেল, সে কি করলো, টান দিয়ে ছিঁড়ে ফেল দিল, হেঁচকা টান দিয়ে। এই যে ইনস্ট্যান্ট রেগে যাওয়া, আপনি সেখানে নার্সকে চিন্তা করতে পারেন। রেগে যাওয়া, আপনার চেম্বারে একজন ব্যক্তি ঢুকলো, আপনি তার দিকে তাকালেন, একটা বাচ্চা ঢুকলো, আপনি তার দিকে তাকালেন, হয়তো আপনাকে গালি দিয়ে বললো, আমার দিকে তাকাচ্ছিস কে? কারণ আমরা দেখেছি কেমন মহিলার এই ধরনের আচরণ। তাহলে আপনার চেম্বারে ঢুকলো অসম্ভব বদমেজাজি খিটখিটে একটা রুগী, রাগে রুগী, আপনি খিটখিটে ভাব সিনাতে আছে, এন্টিউক্রুডে আছে, হিপারে আছে, নাকসে আছে, রাগ ভাবটা আবার নাট্রিক অ্যাসিডে আছে। দেখুন, রাগ কিন্তু কস্টিকামেরও আছে, রাগ কিন্তু সাইলেন্ট মুডে পুষে রাখতে চাই আমাদের লাইকোফোডিয়ামেরও আছে। যদি সে ঝই ঝঞ্ঝাট মারামারি গ্যাঞ্জামটাকে এড়িয়ে চলতে চাই, ঠিক ফসফরাসের মতো। তো যাই হোক, আমরা খিটখিটে মেজাজ দেখেছি সিনার এন্টিইনক্লুডেড, অসম্ভব খিটখিটে মেজাজ সিনা এন্টিইনক্লুডেড দেখেছি, হিপারসালফেট দেখেছি, নাক্সের দেখেছি, ল্যাকেসিসেরও দেখেছি, আর অনেকগুলো রুগী, অনেকগুলো মেডিসিন আছে, আর যাচ্ছি না। কিন্তু প্রত্যেকের একটা সাদৃশ্যতার সাথে বৈসাদৃশ্য আছে। এই সাদৃশ্য লক্ষণের সাথে যদি বৈসাদৃশ্য লক্ষণটা আমরা খুঁজে বের করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মেডিসিন সিলেকশনটা খুব সহজ হয়। দেখুন, সিনা ঢুকবে, পেটটা বড়, ভীষণ রাগী, কোলে আছে, কোলে তো কেমন থাকতে চায়। এখন কোলে করে যখন বাচ্চাটা ঢুকছে, তখন আপনি চিন্তা করলেন সিনা, কোলে তো এন্টিইনক্লুডও থাকতে চায়, কোলে তো এন্টিইনটার্টও থাকতে চায়, কোলে বোরাক্সও থাকতে চায়, কোলে ক্যামোমিলাও থাকতে চায়, জাস্ট একটা লক্ষণ মাত্র। তাহলে অভদ্র আচরণ থেকে আপনি সিনাকে আলাদা করতে পারেন, অভদ্র আচরণ থেকে আপনি ক্যামোকে আলাদা করতে পারেন, অভদ্র আচরণ থেকে আপনি এন্টিইনক্লুডকে আলাদা করতে পারেন। থ্যাংক ইউ কান্তা ম্যাম। অনেক কোলে থাকা থেকে আপনি এই 5টা মেডিসিনের মধ্যে যদি আলোচনা থেকে আলাদা করতে চান, তাহলে বদরাগী দিয়ে আপনি এন্টিইনক্লুড, ক্যামো, সিনাকে আলাদা করতে পারেন, আর ভদ্রতা দিয়ে আপনি বোরাক্স আর এন্টিইনটার্টকে আলাদা করতে পারেন। দেখুন, বোরাক্স নিম্ন গতিতে ভয় থাকে, অর্থাৎ সে যদি মায়ের কোলে থাকে, কোলে থাকতে চায়, বা কোলে কেন থাকতে চায়, নিচের দিকে নামালে, নিচের দিকে তাকালে তার ভয় কাজ করে। যেমন আমরা ওই যে কোকুলাসের রুগীকে দেখি না, যে গাড়িতে চড়লে বমি করে। অ্যাকচুয়ালি কেন বমি করে জানেন? আপনারা যদি দেখেন, ওই রুগীকে আপনি শুধু জিজ্ঞাসা করবেন যে আপনি চলন্ত গাড়িতে বাইরের দিকে দৃশ্যমান বস্তু বা দৃশ্যমান কোনো বিষয়ের দিকে আপনি তাকালে কি বমির অ্যাগ্রাভেশনটা হয় কিনা? অবশ্যই কোকুলাসের রুগী বলবে হ্যাঁ, কারণ ব্রেনটাকে যত বেশি দ্রুত সঞ্চালিত করবে। কারণ আমরা দেখেছি, একটা গাড়ি যাচ্ছে, আশপাশের প্রতিচ্ছবিগুলো খুব দ্রুততার সাথে যাচ্ছে, ব্রেনের সাথে ওটাকে অ্যাডজাস্ট করতে চাইছে, তখনই রুগীর বমি বমি ভাব আসে। রাত্রি জাগা ব্যক্তি, সে যখন ব্রেনটাকে সমগতিতে সঞ্চালিত করতে চাই, তখনই আমরা ভ্রমণ পিপাসু বা ভ্রমণকারীদের বমি ভাবটা চলে আসে, সেখানে কোকুলাস ইন্ডিকাকে ব্যবহার করি। ঠিক অনুরূপ ভাবে, জাস্ট আমি কারণ উল্লেখ করছি, যে বোরাক্সের রোগী যখন সে কোল থেকে নামাতে চায়, নিম্নগতির নিচের দিকে তাকায়, তার ভিতরে ভয়ের কাজ করে, তখন সে কোলেই থাকতে চায়, কোলে ছাড়া নামতে চায় না। মায়ের আঁচল, মায়ের চুল, গলাটা জড়িয়ে ধরা, সে কোলেই থাকতে চায়, নিচে নামতে চায় না, সেখানে আপনি বোরাক্সকে ব্যবহার করতে পারেন। আপনি এন্টিইনটার্টকে যদি ব্যবহার করতে চান, তাহলে এন্টিইনটার্ট যখন আপনি এইভাবে শুয়ে থাকবে, শ্বাসকষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়। এন্টিইনটার্ট শুয়ে থাকলে শ্বাসকষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়, কাশি বা শ্বাসকষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোনিয়াম আছে কাশি বৃদ্ধিপ্রাপ্ত শুইলে, হাইসেমাস আছে, রিউমেক্স আছে, শুইলে কাশির বৃদ্ধি। তো আমরা যদি দেখি যে শ্বাসকষ্ট এবং কাশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এন্টিইনটার্ট, সে যদি কোলে থাকে বা সে যদি উঠে বসে থাকে, আপনি কোলে নিলে তো তাকে শুয়াই রাখছেন না, কোলে নিলে বলছে আমার বাচ্চা যদি কোলে নিয়ে এইখানে মাথা দিয়ে রাখি, ঠিক যেমন কলিক পেইন নিয়ে কলোসিন্থের পেশেন্টকে আপনি কি করছেন, প্রেসার অ্যাপ্লিকেশন এমিলিয়ারেশন, আপনি এখানে রেখে মৃদু থাবা দিচ্ছেন কলিক পেইনে বাচ্চাকে, রোগী ভালো আছে, কোলে রাখছেন, কলোচিন, বাচ্চা রোগী কাঁদছে, আপনি কোলে রাখছেন, কোথায় রাখছেন?
কাঁধে রাখছেন, ডাক্তার বলেছিল কাঁধে রাখবেন, ভালো থাকবে। কলোসিন্থের পেশেন্ট, প্রেশার অ্যাপ্লিকেশন অ্যামিলিয়ারেশন, তাহলে চাপে সে ভালো থাকছে, সেখানে কলোসিন্থ। আর এভাবে কোলে রাখছেন, দ্যাটস মিন বাচ্চার মাথাটা সোজা আছে, সে ভালো থাকছে, শ্বাসকষ্ট কমে যাচ্ছে, অ্যামিলিয়ারেশন হচ্ছে। শুয়ে থাকলে তার শ্বাসকষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাই ইন্টিমটার কোলে থাকলে ভালো থাকে, এই জন্য সে কোলে থাকতে চায়। তাহলে সেখানে কিন্তু ইন্টিমটার। আর আপনি সিনাকে দেখেন, সিনাও কোলে থাকতে চায়, আসলেও বদমেজাজি, সবসময় খাবো খাবো চাবো চাবো এরকম একটা ভাব থাকে। সেখানে আপনি মিষ্টি প্রিয় সেই ধরনের ব্যক্তিকে আপনি, পেটটা মোটা, খাচ্ছে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ম্যারাসমাস দেখা দিচ্ছে, পেট বাদে সব জায়গায় শীর্ণতা চলে আসছে, তাহলে সেখানে আপনি সিনাকে ব্যবহার করতে পারেন। এবং যে ব্যক্তিটা আপনার কাছে ক্রমাগত ডিমান্ড করছে, কি ডিমান্ড করছে সে নিজেও জানে না, হয় তাকে সেই ডিমান্ডকৃত জিনিসটা দিন, দেওয়ার পরে সে অসন্তুষ্ট হচ্ছে, তাও তাকে খুশি করাতে পারছেন না, অথবা তাকে কোলে নিন, অথবা তাকে ক্যামোমিলা দিন, তাহলে সে ভালো থাকছে। তাহলে কোলে কোলে থাকার যে প্রবণতাটা আছে, সেখানে আমরা যদি দেখি ক্যামো দিলে সে ভালো থাকে, তাহলে ক্যামোমিলা। যদি দেখেন যে শুধু কোলে রাখলে সে ভালো থাকে, ডিমান্ড করে, কি ডিমান্ড করে সে নিজেও জানে না, অভদ্র, অসম্ভব, খিটখিটে মেজাজি। আমরা কিন্তু চেম্বারে ঢোকার মানে প্রবেশ পথেই দাঁড়িয়ে আছি, এখনো মেডিসিনের আলোচনায় যায়নি। অসম্ভব খিটখিটে একটা বাচ্চা ঢুকে এসেছে, যে একজন তাকিয়ে আছে, কোলে চড়ে আসছিল, তাকিয়ে আছে বলেও তাকে সে থুথু ছিটাচ্ছে বা গালিগালাজ দিচ্ছে, তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন, চোখ নামা, অভদ্র ভাষায় কথা বলছে। অর্থাৎ এই অসম্ভব খিটখিটে মেজাজি রোগীর কাছ থেকে আপনি কোনোভাবেই ভদ্রতা আশা করতে পারেন না। আপনি যদি তার কাছে ভদ্র আচরণ আশা করেন, তাহলে অবশ্যই সে ক্যামোমিলা না। তাহলে সেখানে আমরা স্বভাবগত লক্ষণে যদি খিটখিটে মেজাজি, বদরাগী, অসম্ভব খিটখিটে মেজাজি, যার কাছে ভদ্রতা আশা করা যায় না, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে আপনি ক্যামোকে চিন্তা করতে পারেন। সেই সাথে যদি দেখেন স্বভাবজাত লক্ষণে অভদ্রতার সাথে কুৎসিত আচরণ, অসভ্যতার সাথে অকৃতজ্ঞ মানসিকতা, তাহলে কি বললাম, অভদ্র আচরণের সাথে কুৎসিত যার স্বভাবজাত লক্ষণ, এবং অসভ্য আচরণের সাথে যার অকৃতজ্ঞ মানসিকতা, আপনি কোলে রাখছেন, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আপনি তাকে বড় বিপদ মুহূর্তে তাকে সাহায্য করছেন, ধরুন নর্মাল ডেলিভারির সময় আপনি জাস্ট বাচ্চা ডেলিভারি করাচ্ছেন, তাকে হেল্প করছেন, তাহলে আপনাকে তো কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কিন্তু যদি অসভ্য তার সাথে যদি অকৃতজ্ঞ হয়ে থাকে, সেবাকারীকে যদি গালাগালি দেয়, সেবাকারীকে যদি আক্রমণ করে, সেবাকারীকে যদি লাথি দেয়, তাহলে সে কখনোই কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ। তাহলে আমরা যদি দেখি যে অসভ্যতার সাথে, দেখুন একদিকে তার অসভ্যতা প্রকাশ পাচ্ছে, অন্যদিকে তার অকৃতজ্ঞ মানসিকতার পরিচয় প্রকাশ পাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমরা ক্যামোমিলাকে চিন্তা করতে পারি। এবং যে সকল শিশুরা এত বেশি খিটখিটে থাকে, শুধু কোলে রাখলেই শান্তিতে ঘুমায় বা শান্তিতে থাকে, তাদের ক্ষেত্রে আপনি ক্যামোকে চিন্তা করতে পারেন। কেমনে বেশ মজার মজার কিছু কেস আছে আমার কাছে, কিন্তু আমি এপিলেপসিটা নিয়ে আলোচনা করব, চেষ্টা করব। আমি আমার কাছে কেন কি কারণে দিয়েছিলেন আমি আমার মতো বলবো, কোনো যৌক্তিক কারণ হয়তো আমি দিতে পারবো না। আর আমি সেই কেমন রুগী নিয়ে এখানে হয়তো আমার যারা আমার গ্রুপে আছেন অনেকে আছেন এই পেশেন্টটা দেখেছেন, এবং ইভেন আমার টাইম লাইনে সেই ভিডিওটাও দেওয়া আছে যে এখন ভালো আছে। তো যাই হোক, তাহলে আমরা বাচ্চার মধ্যে কি পেলাম, কোলে থাকার প্রবণতা, কোলে থাকলে সে ভালো থাকছে বা ক্যামো দিলে ভালো থাকছে, সেই সাথে খুব ধৈর্যহীন মানসিকতার মানুষ, ধৈর্যহীন, একেবারেই ধৈর্য নেই। সালফারে খিদে লাগলে ধৈর্য থাকে না, দেখবেন খিদে লাগলে মাথা নষ্ট করে ফেলায়, সবসময় হারি মাইন্ড থাকে, ল্যাকিসিসের মধ্যে, মেডোর মধ্যে আছে। সোরিকট্রামের প্রত্যেকটা মেডিসিনের মধ্যে আমরা একটু হারি মাইন্ড খুঁজে পাই, ব্যস্ততা, ধৈর্যহীন মানসিকতা, সবকিছু তার মধ্যে এমনি তো খুঁজে পাই। এবং সেই সাথে দেখবেন খুব নোংরা মানসিকতার সাথে নোংরা স্বভাব তার মধ্যে, এবং বদমেজাজি একটা প্রবণতা তার মধ্যে খুঁজে পাই। তাহলে সেখানে স্বভাবজাত লক্ষণে সেখানে কিন্তু আমরা ক্যামোকে চিন্তা করতে পারি। যেমন আপনাকে গালিগালাজ করতে পারে, আপনাকে অকথ্য ভাষায় কথা বলতে পারে, নম্রতার বিপরীতে
আচরণ করতে পারে। আপনার সাথে, আপনি অভিভাবক, স্বভাবজাত লক্ষণ, সারাটা দিন পরিশ্রম করে এসেছেন, পরিশ্রম শেষে এসে আপনার কি হয়েছে, পরিশ্রম শেষে এসে আপনি একটু শান্তিতে, একটু রিল্যাক্সের রেস্ট করতে চাইছেন, কিন্তু পালসিটিলার মতো দরজায় দাঁড়িয়ে আপনার জন্য স্বাগতম শব্দটা ব্যবহার করিনি, যে বাবা সারাদিন পর এসেছো, এই নাও এক গ্লাস ঠান্ডা পানি খাও, সেটা বলি না, আমার জন্য কি এনেছো, তাড়াতাড়ি দাও, এখনই দাও, দিতেই হবে, আনো নি কেন। যত রকম অভদ্র আচরণ আছে সেটা করতে পারে, জ্ঞান জ্ঞানানি প্যান ব্যানানি সবকিছু করতে পারে। তাহলে সেখানে আমরা স্বভাবজাত লক্ষণ, সেখানে আমরা কি চিন্তা করতে পারি, কেমনকে চিন্তা করতে পারি। এবং কেমন আরেকটা জায়গা আছে, সে প্রচুর পরিমাণে অধৈর্যের সাথে অসহিংস। আমরা এই জায়গাতে আমরা কেমনকেও মাথায় রাখতে পারি অল্প শব্দে। কেমন প্রচুর পরিমাণে অধৈর্যের সাথে অসহিংস, সে নিজেকে সহ্য করতে পারে না। কেমন আসলে আমি কি চাই, কি ডিমান্ড করছি আমি জানি না, অন্যদেরকে সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না, সে কোনো কিছুই সহ্য করতে পারে না, ভালো কথাও তার সহ্য হয় না, ভালো কথা সে গিলতে পারে না। এই যে একটা প্রবাদ আছে না, যে ড্যাশের পেটে ঘি ভাত ছয়, কেমন মিলা তাই, ড্যাশটা আপনারা বুঝিয়ে নেন। তো নিজেকে সহ্য করতে পারে না, অন্যকে সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না। ব্যথা যদি সহ্য করতে পারতো, অকৃতজ্ঞ যদি না হতো, তাহলে প্রেগনেন্সি অবস্থায় যখন নর্মাল ডেলিভারির জন্য প্রসেস চলছে, তখন যে সাহায্য করছে তাকে সাহায্য করতো। এবং সে কোনো কিছুই সহ্য করতে পারে না, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা কেমনকে চিন্তা করতে পারি। তা আমরা এবার আসি মানসিক সিমটমে। আমরা অলরেডি স্বভাবজাত লক্ষণ, আপনার মন যা, আপনার স্বভাব তাই। আপনার মন যদি কুৎসিত হয়, আপনার স্বভাব প্রকাশিত হবে সেইভাবে। তাহলে মানসিক লক্ষণটা স্বভাবজাত লক্ষণের সাথে আমরা মিলিয়ে নেব। এটাই ছিল আমাদের মানসিক লক্ষণ। তো আমরা সে সাথে আর কিছু যুক্ত করব। রোগী কারো সান্নিধ্য সহ্য করতে পারে না, একমাত্র ক্যামোমিলা ছাড়া। তাকে কেউ সান্ত্বনা দিলে সে যে ভালো থাকবে, সেটা কিন্তু আপনি কখনোই ক্যামোর কাছ থেকে আশা করতে পারেন না, শুধু ক্যামো দ্বারা, ক্যামো ছাড়া। কেউ তার সাথে কথা বলুক, সে সহ্য করতে পারবে না, সে কথা বলে অনিচ্ছা প্রকাশ করবে। যদি কথা বললে তার সাথে কথা বলতে হয়, এমন ভাবে কথা বলবে যেটাতে আপনি বিরক্ত হবেন, অর্থাৎ আপনাকে রেগে জবাব দিবে, অথবা অভদ্র ভাষায় জবাব দিবে, অথবা যে কোনো পরিবেশ সৃষ্টি করবে যেটাতে আপনি প্রস্তুত না। এবং স্টাফিসিগেরিয়ার একটা লক্ষণ আছে, স্টাফিসিগেরিয়া কিন্তু ভদ্র মানুষ, ইগনেশিয়ার মতো। যদি বলেন কোন জায়গাটাতে, দেখুন সেক্স ডিজায়ারটাকে সে চাপা রাখে, রাগটাকে, ক্রোধটাকে সে চাপা রাখে, যদিও আমরা জানি রাগ পরবর্তীতে রোগের সৃষ্টি। অনুরূপ ভাবে ক্যামোমিলাও রাগ থেকে যদি রোগের সৃষ্টি হয়, তাহলে সেখানে কিন্তু ক্যামোকে চিন্তা করতে পারেন। আর ইগনেশের জায়গাটা বুঝালাম, সে ভদ্র কোথায় শুনবেন, ন্যাট্রামের মতো তো ইগনেশীয় প্রেমে খুব মগ্ন থাকে, ভীষণ মগ্ন থাকে। বাবা বলেছিল তুমি যদি মেয়েটাকে বিয়ে করো তাহলে আমি আত্মহত্যা করব। ইগনেশিয়া মেনে নিয়েছিল, ভদ্র, মেনে নিয়েছিল, ঠিক আছে বাবা তুমি তোমার ইচ্ছাতেই বিয়ে দাও। আমরা 90 দশকে সিনেমা দেখেছি, হ্যাঁ, কিন্তু ভিতর থেকে ভিতর দহন, অন্তর দহন তাকে কখনো থামাতে পারে না ইগনেশিয়া। তো আমরা যাই হোক, আমরা আরেকটু আগাই। তাহলে রাগ থেকে রোগের সৃষ্টি, সেখানে আমরা কেমনকে চিন্তা করতে পারি। এবং আমরা কিছু ভ্রান্ত ধারণা তার মধ্যে খুঁজে পাই মানসিক লক্ষণে। সেটা হলো রাত্রে সে অন্যের ডাক শুনতে পায়, এবং শত অশান্তির মাঝেও দূরে থাকা কোনো মানুষের কথা সে শুনতে পায়, যেটাকে আমরা ইলিউশন বলে থাকি। যে রাত্রিকালে অন্যের যে কোনো একজন মানুষের সে শব্দ ডাক শুনতে পায়, যেটা আমরা অনেকেই এই যে শরীরে বাবাদুলি মাদুলি ঝুলিয়ে নিয়ে আসি, ডোন্ট মাইন্ড, যারা এই দিকে আছেন তারা করতে পারেন, যারা নেই তারা বিষয় নিয়ে তর্ক করবেন না। আমি যার কাছে শিখতাম, ডাক্তার এম এ মল্লিক আঙ্কেল, উনি মারা গেছে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করুক, 14 সালে মারা গেছে। উনি প্রথম ব্যাচ, বিএইচএমএস প্রথম ব্যাচ, 2005 সাল থেকে তার কাছে শিখেছিলাম, 14 সালে আঙ্কেল মারা গেছে। উনি আবার রুগী আসলে বলতো, আপনারা বাবাদুলি মাদুলি সব ঝুলি নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন? এটা তো আমরা জানি ইসলামের ভাষায় শিরক,
তো যাই হোক, যারা এই পন্থী আছেন ক্ষমা করবেন তারা। তো রাত্রে অন্যের ডাক শুনতে পাই, শত অশান্তির মাঝেও দূরে থাকা কোনো মানুষের, কোনো কাছের মানুষ, প্রিয় মানুষের কথা সে শুনতে পায়, সে আমাকে ডাকছে, যেটাকে ইলিউশন বলে থাকি। ইভেন আমরা বেলেডোনাতে দেখেছি যে চোখটা বুঝে আসছে, লাফ দিয়ে উঠছে, ভয় পেয়ে কান্না করে উঠছে। আমার বাচ্চা তো ঘুমাতে গেলে লাফ দিয়ে ওঠে, দাও ঝাড়ফুঁক, দাও মাদুলি একখান ঝুলিয়ে। সেখানে কিন্তু আমরা বেলেডোনাকে চিন্তা করতে পারি, কারণ আমরা বেলেডোনা দেখেছি। চোখ বুঝলে বড় বড় প্রাণী, ভয়ঙ্কর প্রাণীর ছবি, ভীতকর পরিবেশ সৃষ্টিকারী প্রাণীর বা মুখছবি সে দেখতে পায়, তাই সে ভয় পায়, লাফ দিয়ে ওঠে, চমকে ওঠে, কান্না করে। সেখানে বেলেডোনা। তাহলে আমরা মানসিক লক্ষণে দেখলাম তার একটা ভ্রান্ত যে ইলিউশনটা আছে, সেখানে আমরা দেখলাম। এবং সর্বোপরি আমরা মেন্টাল সিমটমে যদি বলি যে এরা এত বেশি অভদ্র, এত বেশি বিরক্তকর, যে শুধু সে নিজে বিরক্ত না, সে অন্যকে বিরক্ত করে। সে নিজে তো বিরক্ত থাকেই এবং সে অন্যকে বিরক্ত করে। তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন, সেখানে আপনি কেমন কি চিন্তা করতে পারেন। এখন আসেন আমরা কিছু অন্যান্য সিমটম নিয়ে আলোচনা করি। আসলে একটা মেডিসিন এক ঘন্টার আলোচনায় কখনো সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করব 1 ঘন্টার আলোচনাতে শেষ করার। অস্থিরতা তার মধ্যে আমরা খুঁজে পেয়েছি। কি ধরনের অস্থিরতা, কোন জায়গাতে অস্থিরতা এবং কেমন অস্থিরতা, আমরা তো অস্থিরতা খুঁজে পেলাম। তাহলে দেখুন অস্থিরতা কোথায়। ব্যথা সে সহ্য করতে পারে না, ব্যথা জায়গায় সে অস্থির হয়ে ওঠে, অল্প ব্যথায় সে কাতর হয়ে ওঠে, অল্প ব্যথায় সে অস্থির হয়ে ওঠে, ছটফট করে। ধরুন দাঁতের ব্যথা, দাঁতের ব্যথায় তার অস্থিরতা খুঁজে পাবেন। পেটের ব্যথা হোক, পেটের ব্যথায় তার অস্থিরতা খুঁজে পাবেন। বাতের ব্যথা হোক, বাতের ব্যথায় তার অস্থিরতা খুঁজে পাবেন। যে কোনো ব্যথাই হোক, প্রত্যেকটা ব্যথাতে তার অস্থিরতা খুঁজে পাবেন। অস্থিরতার ত্রয়ী মেডিসিন আছে, রাস্টক্স, আর্সেনিক এবং অ্যাকোনাইট। ত্রয়ী মেডিসিন। আমরা রাস্টক্সকে কোথায় ব্যবহার করব, আর্সেনিককে কোথায় ব্যবহার করব, অ্যাকোনাইটকে কোথায় ব্যবহার করব। দেখুন অস্থিরতা ত্রয়ী মেডিসিনে রাস্টক্স শুধু দেহে অস্থিরতা, ফার্স্ট সিমটম দেখা দিবে তার দেহে, আর রাস্টক্সের। আর আর্সেনিক এবং অ্যাকোনাইটের অস্থিরতা দেখা দিবে তার মনে। সর্বপ্রথম মন থেকে দেহে আর্সেনিক এবং অ্যাকোনাইট, দেহ থেকে মনে, দেহ থেকে মনে রাস্টক্স। রাস্টক্স এই যে হাত পা ঝাঁকালেই, নড়ালেই, সঞ্চালিত করলেই কি সে ভালো থাকে? মন যখন ব্যস্ত থাকে সাময়িক ভালো ফিল করে, সে তো ভালো হয় না। তাহলে তো ঝাঁকিয়ে মাকে পরের দিন ভালো থাকতো। ডোন্ট মাইন্ড ভাষাগত দিক থেকে, হ্যাঁ, ঝাঁকিটাকে সে পরের দিন ভালো থাকতো, আসলে ভালো থাকে না, ভালো ফিল করে। মানসিক এনজাইটি যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সে ভালো থাকে। মোশন অ্যামেলিয়ারেশন আমরা দেখেছি। আর আর্সেনিকের অস্থিরতা আছে মৃত্যু ভয় থেকে, আশঙ্কা থেকে, অনিশ্চয় ভবিষ্যৎ থেকে। সবকিছুর মূলে কাজ করে তার স্বাস্থ্য, সবকিছুর মূলে কাজ করে আমার শব্দ। আমি ভালো থাকবো না, আমি মরে যেতে পারি, আমার ভবিষ্যতে বড় ধরনের রোগ হতে পারে, আমার ভবিষ্যতে বড় ধরনের রোগ হলে আমি মারা যাব, আমি আতেই বিশ্বাসী। সেখানে আমরা এই অস্থিরতা যদি ঘিরে হয়, আমার ঘিরে হয় এবং স্বাস্থ্য সম্পর্কিত হয়, আমার স্বাস্থ্য সম্পর্কিত অস্থিরতা যদি হয়, তাহলে সেখানে রাস্টক্স। মৃত্যু ভয় যদি থাকে সেখানে অ্যাকোনাইট। যদিও আর্সেনিকের মৃত্যু ভয় আছে, অ্যাকোনাইটেরও মৃত্যু ভয় আছে। এই জায়গায় আপনি একটা পার্থক্য করতে পারেন। আমরা আর্সেনিকে দেখেছি আমি এই রোগেই মারা যাব, এই রোগেই, এই প্রত্যয়, এই রোগেই মারা যাব। আর অ্যাকোনাইটে দেখবেন যে আমি মারা যাব 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে, এমন একটা মেন্টালিটি প্রকাশ করা, সেই সাথে অস্থিরতা। আর একটা জিনিস মাথায় রাখবেন দুজনকে কম্পেয়ার করার জন্য, যে অ্যাকোনাইটের রোগীগুলো আমরা যখন রোগ প্রকাশ পাবে, জীবনী শক্তি চরমভাবে বিপদগ্রস্ত হওয়ার কারণে রোগ লক্ষণটা এত বেশি প্রকাশ পাবে, ঠিক যেমন কালবৈশাখী ঝড়ে আমরা দেখেছিলাম যতক্ষণ থাকে, আমফান ঝড়ে দেখেছিলাম যতক্ষণ থাকে ভাঙচুর করতে করতে যায়, এখন এটাও তাই। এবং সেই সাথে পানি পিপাসা যখন আসছে তখন আবার আর্সেনিককেও চিন্তা করতে হচ্ছে, পানি পিপাসা যখন আসছে তখন আবার ব্রায়োনিয়াকেও চিন্তা করতে হচ্ছে। কিন্তু অ্যাকোনাইট, আর্সেনিক এবং ব্রায়োনিয়া তিনজনের পানি পিপাসা যদি বলেন, তাহলে আর্সেনিক ছোট ভাই, অ্যাকোনাইট মেজো ভাই, আর ব্রায়োনিয়া বড় ভাই। আর্সেনিক ঠোঁট ভিজায়, অ্যাকোনাইট মুখ ভরায়, আর
ব্রায়োনিয়া গ্লাসটাকে শেষ করায়। দ্যাটস মিন আর্সেনিক অল্প পানি খায়, তার থেকে একটু বেশি অ্যাকোনাইট খায়, এবং ব্রায়োনিয়া সমস্ত গ্লাসটাকে সে শেষ করে দেয়। তাহলে সেখানেও কিন্তু আমরা, আর ব্রায়োনিয়াতে অস্থিরতা পাবেনই না। ব্রায়োনিয়া চুপচাপ সাইলেন্ট মুডে একদম স্থিতিশীল অবস্থায়, লাইক কার্বোভেস, লাইক জেলসিমিয়াম, এদের মতো চুপচাপ পড়ে থাকবে, নড়তেই চাইবে না। তাহলে সেখানে আপনি ব্রায়োনিয়াকে চিন্তা করতে পারেন। তো যাই হোক, শেষেতে আমরা কি দেখেছি? ছিন্নকর ব্যথা, অর্থাৎ তাদের ব্যথাতে মনে হচ্ছে যে কেউ ছিঁড়ে ফেলছে, এবং সেই সাথে দেখবেন, আমরা একটু আগে বলেছিলাম তার মধ্যে অস্থিরতা আছে, ব্যথায় তার মধ্যে অস্থিরতা আছে, দাঁতের ব্যথায় তার মধ্যে অস্থিরতা আছে, ডেলিভারি ব্যথায় তার মধ্যে সব ধরনের অস্থিরতা আছে। তাহলে যদি তার অ্যাবডোমিনাল সাইডে যদি ব্যথা হয়, ছিঁড়ে ফেলার মতো যদি ব্যথা হয়, যেটা সে চরম অস্থিরতা প্রকাশ পায়, ব্যথায় সে কি করছে, একবার এপাশ একবার ওপাশ, আপনি রাস্টক্সকে চিন্তা করলেন, হ্যাঁ, একবার এপাশ একবার ওপাশ করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ, আপনি ভাবলেন এই অস্থির প্রকাশ করছে, তাহলে দিন আর রাস্টক্স, যেহেতু ব্যথা। দেখুন, অস্থিরতা তো আমরা কলচিন্তেও দেখেছি, অ্যাবডোমিনাল পেইনে অস্থির, ভীষণ অস্থির, যেই সে পেটে চাপ দিয়েছে, তীর ধনুকের মতো সামনে ব্যাকা হচ্ছে, রোগী আরাম পেলাম। যদি কোনোভাবেই যদি সে ভালো না থাকতে পারে, তাহলে সেখানে অস্থিরতার সাথে যদি এপাশ ওপাশ করে ছিটে ফেলার মতো ব্যথা হয়, এবং খুব বেশি বিরক্ত হয়, এবং বিরক্তির সাথে আপনার সাথে যদি কথা বলে আচরণ প্রকাশ করে অভদ্রভাবে উত্তর দেয়, কোনোভাবেই সে ব্যথা যদি সহ্য না করতে পারে, সামান্য কারণে যদি পশুর মতো হুঙ্কার দিয়ে ওঠে, তাহলে সেখানে আপনি কামকে চিন্তা করতে পারেন। কেমন একটা জায়গা আছে জানেন, সম্ভবত ব্যারাটা কার্পেটই তো, মনে হয় ব্যারাটা কার্পেট, যদি ভুল না হয়। ব্যারাটা কার্পেট রোগীগুলো আত্মীয় স্বজন আসলে পেছনে পলায়, মায়ের পেছনে পলায়, আসবাবপত্রের পেছনে পলায়, আসলে সে হাইড করতে চায়, সমাজ থেকে নিজেকে হাইড করতে চায়। ব্যারাটা কার্পেট একটা ধারণা আছে যে আমি যে চেয়ারে আছি, যেখানে আছি, আমি ভালো আছি, আমার এই জায়গা থেকে উন্নতির দরকার নাই। আপনি একটা অফিসে জব করছেন, ছোট ছোট লক্ষণ অনেক সময় অনেক গুরুত্ব বহন করে। ব্যারাটা কার্ড, আপনি একটা অফিসে জব করছেন, আপনি মিনিমাম ধরুন 20,000 টাকার স্যালারি পাচ্ছেন, আপনাকে অফার করা হলো যে আপনি এখন ঢাকাতে আছেন, আপনাকে এখন পোস্টিং দেওয়া হলো খুলনাতে, আপনার বেতন বাড়ানো হলো 30,000। ব্যারাটা কার্ড বলবে দরকার নেই, আমি যেখানে আছি এখানেই ভালো আছি। এবং আমরা এই জায়গাটাতে যদি দেখি যে আমি এখানে আছি, ভালো আছি, তাহলে সেখানে আপনি যদি এই জায়গাটাতে মেলাতে চান, দেখুন কোন মেডিসিনে আছে ভুলে যাচ্ছি, যে স্টাফিজিক এরিয়াতে আছে, স্টাফিতে আছে, যে আমি অপমানিত হয়েছি, কল্পনা করে যে আমি অপমানিত হয়েছি। ক্যামোমিলার একটা ধারণা আছে যে আমি অপমানিত হয়েছি, যদিও এটা মাইন্ড সিমটমে ইনক্লুড করলে ভালো হয়, যে আমি অপমানিত হয়েছি, এই অপমানিত জনিত কারণে আমি কিন্তু অনেক সময় অভদ্র হতে পারি, অস্থির হতে পারি, অভদ্র আচরণ করতে পারি, অসহিংস আচরণ করতে পারি, যেটা আমরা স্ট্র্যাটেজিক এরিয়াতেও দেখি। তাহলে সেখানে আমরা ক্যামোকেও চিন্তা করতে পারি। এই যে অসহিংস মানসিকতা এবং সেই সাথে ধৈর্যহীন, যার কারণে, এবং আমি অপমানিত হয়েছি এমন একটা মেন্টালিটি আছে, এবং অসহিংস মানসিকতার কারণে রুগী তার কাছে আসতে দেয় না, কাউকে আসতে দেয় না। তাহলে কোনো পেশেন্টের কাছে যদি কাউকে আসতে না দেয়, তাহলে সেখানে ক্যামোকে চিন্তা করবেন। শুধু কি তাই, আর্নিকা তো আসতে দেয় না, হিপারসাল তো আসতে দেয় না, বেলেডোনা স্পর্শ করতে দেয় না, বেলেডোনা দেয় না, আর্নিকা দেয় না, হিপারসাল দেয় না, আর্সেনিকও তো আসতে দেয় না আপনাকে। আসলে এক একজন এক এক জায়গায়। থ্যাতলানো ব্যথা, এত বেশি ব্যথা, স্পর্শকাতর ব্যথা, আর্নিকা বলছে আমার কাছে এসো না, ভদ্রভাবে আমার কাছে এসো না, স্পর্শকাতর ব্যথা। বেলেডোনা আক্রান্ত স্থানে স্পর্শকাতর ব্যথা, আপনাকে হাত দিতে দেবে না, এবং সেই সাথে হট সেন্সেশন আছে, গরম ভাব আছে তার সেখানে। হিপারসালকে দেখুন, হিপারসাল এত বেশি বিরক্তিকর, সে রেগে গেলে তার কাছে কেউ আসতে দেয় না। আপনি কেমোকেও কাছে আসতে দেয় না, এবং আর্সেনিক কাছে আসতে দেয় না। আর্সেনিক কেন আসতে দেয় না? আর্সেনিক আসতে দেয় না, আমরা জানি কোম্পানি অ্যাভারশন আছে, আর্সেনিকের আবার দ্বৈত রূপ আছে। আমি সম্ভবত এসএসসি তে পড়েছিলাম দ্বৈত নাগরিকতা। হ্যাঁ, একই সাথে দুই দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বৈত নাগরিকতা বলা হয়। ঠিক অনুরূপভাবে দ্বৈত
আচরণ আছে আর্সেনিক অ্যালপের, কোম্পানি অ্যাভারশন আছে, কোম্পানি ডিজায়ারও আছে। তাহলে কোম্পানি অ্যাভারশন কাছে কাউকে আসতে দেয় না, কাউকে কাছে ঘেঁষতে দেয় না, কেন? কাছে আসা সহ্য করতে পারে না কেন? আর্সেনিকের জায়গাটা হলো তার একটা থিম আছে, তার একটা চিন্তা আছে যে আপনি আসলে আমি আপনার দ্বারা রোগে আক্রান্ত হতে পারি, আমি আপনার দ্বারা রোগে আক্রান্ত হতে পারি। আমি আর্সেনিকের একটা জায়গা বলেছিলাম যে আর্সেনিক অনিশ্চয়তা জীবনযাপন, অনিশ্চয়তা অর্থাৎ নিশ্চয়তার অভাব। আচ্ছা, নিশ্চয়তার অভাব আসছে কখন? আশঙ্কা থেকে। যখন আপনি অনিশ্চয়তা ফিল করছেন, নিশ্চয়তার অভাব ফিল করছেন, আশঙ্কা ফিল করছেন, কি বিষয়ে? ব্রায়ানিয়ার মতো কি অর্থ বিষয়ে? ফসফরাসের মতো কি সম্পর্ক হারানো বিষয়ে? কস্টিকামের মতো কি গোত্রশক্তি বৃদ্ধি করার বিষয়ে? না, শুধুমাত্র তার নিজের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে। আপনাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না, আপনার দ্বারা আমি আক্রান্ত হতে পারি, আপনি আমার কাছে আসলে রোগে আক্রান্ত হতে পারি, তাই আপনাকে কাছে আসতে দিব না। কোম্পানি অ্যাভারশন। আবার দ্বৈত রূপ হলো কোম্পানি ডিজায়ার করে। ঠিক কেমন? আপনার আমার রুমে আমার বেড শেয়ার করা লাগবে না, পাশের রুমে আপনি থাকেন, সে যেই হোক। কেন? কেন সে কোম্পানি অ্যাভারশন দেখলাম, কেন এবার ডিজায়ার করছে? কারণটা হলো নিরাপত্তাহীনতা, আশঙ্কা পরায়ণ মানসিকতা, অনিশ্চয়তার জায়গা থেকে সে একটুখানি নিশ্চয়তা চায় যে আমার যদি কিছু হয় তাহলে আমাকে তো একজন সাহায্য করতে হবে, সেই সাহায্যকারী লোক হিসাবে আমার তাকে চাই, আমার বেডে নাই, পাশের রুমে। তাহলে সেখানে আমরা কি খুঁজে পাচ্ছি? কোম্পানি ডিজায়ার খুঁজে পাচ্ছি। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আর্সেনিক অ্যালপকে চিন্তা করতে পারি, সেখানে আমরা আর্সেনিক অ্যালপকে চিন্তা করতে পারি। তাহলে আসলে আমি যে জায়গাটা মানে আমার আলোচনাগুলোতে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু চেষ্টা করি সেটা হলো যে প্রত্যেকটা মেডিসিনের ভিতরে যদি আপনি ডাব্লিউএইচ করে পড়তে পারেন, বা আপনি যদি শুধু পড়া নাই রুগীর মাঝে যদি খুঁজতে পারেন। আমি কিন্তু রুগীকে প্রশ্ন করে থাকি, কেন খুব বেশি মানে ডাব্লিউএইচ করে থাকে প্রচুর পরিমাণে। যারা আমার সাথে রুগী লিপিতে থাকেন, ক্রনিক কেসে দেখেছেন হয়তো যে আমি ভিতরে ঢুকতে চাই, কেন এই জায়গাটা সে আসলো। তো যাই হোক, তাহলে আর্সেনিকের জায়গাটা হলো এই, যদিও বইতে আছে, অনেক বইতে হয়তো আছে। কখনো কখনো মাথার অর্ধেক অংশ ক্ষণস্থায়ী ব্যথা, অল্প সময় ধরে ব্যথা অনুভূত হতে পারে। সেখানে কেমন? যদি সহ্য না হয়, অসহ্য হয়, বিরক্তিকর হয়, বিরক্তিকর আচরণ প্রকাশ করে, শুধুমাত্র রোগ লক্ষণ প্রকাশের সময় বিরক্তিকর আচরণ করে বেলোডোনা, অন্যথায় সবসময় আচরণ করে, এবং রোগ লক্ষণ সংযুক্ত সময় আচরণ করে ক্যামোমিলা। রুগী যদি রেগে যাওয়ার সময় শুয়ে পড়ে, এবং শুয়ে পড়লে মাথায় এক ধরনের চাপ, যেটাকে আমরা রক্তচাপ বলে থাকি, ঠিক মাথার শীর্ষ ভাগে, তাহলে আমরা কি বললাম? রুগী রেগে গেলে শুয়ে পড়লো, রাগলেন তো হারলেন, রাগলেন তো শুয়ে পড়লাম, শুয়ে পড়লাম তো মাথায় ব্যথা। কোথায় ব্যথা? মাথার ঊর্ধ্ব অংশে রক্তচাপের চাপ অনুভব, ব্যথা তো না, চাপ অনুভব। এবং ওই যে আমরা পড়েছিলাম যে উত্তপ্ত, লাল উত্তপ্ত, ঠিক এই সময়ে রুগীর মুখ উত্তপ্ত গরম অনুভূত হবে, এবং সেই সময় রুগীর বুকে এক ধরনের চাপ অনুভূত হবে। ঠিক অ্যাপোসাইনাম, এপিসমেল, ব্রায়োনিয়া, কেলিকার্প এদের মতো পিন সেন্সেশন, সুই ফুটানোর মতো ব্যথা অনুভূত হবে। কখন? শুধুমাত্র রেগে যাওয়ার সময়। কখন? শুধুমাত্র রেগে যাওয়ার সময়। তাহলে রেগে যাওয়ার সময় আমরা দেখেছি যে রেগে গেলে সে শুয়ে পড়লে মাথায় এক ধরনের চাপ অনুভূত হয়, এবং শীর্ষভাগ, মাথার শীর্ষভাগে চাপ অনুভূত হয়, এবং একই সময়ে মুখ উত্তপ্ত গরম অনুভূত হয়, এবং সেম টাইমে তার বুকে এক ধরনের চাপ অনুভূত হয়, যেটাতে পিন সেন্সেশন, মাথায় এক ধরনের চাপ অনুভূত হয়। সেটা তো পিন সেন্সেশন যদি অনুভূত হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অবশ্যই কেমনকি চিন্তা করতে পারি। মজার একটা বিষয় হলো যে অনেক পেশেন্টকে আমরা দেখেছি খাবার সময় ঘাম হয়, জাস্ট খাবার সময়। এখানে অনেক কয়েকটা মেডিসিন আছে, ভুলে গেছি। খাবার সময় মুখে ঘাম হয়, সেখানে আপনি কেমনকি চিন্তা করতে পারেন? খাবার সময় মুখমণ্ডল গরম ও ঘাম হয়,
মাথায় ঘাম হয়, মাথার ঘামে চুল ভিজে যায়, যেটা আমরা ক্যালকেরিয়া কার্ভে দেখেছি। ক্যালকেরিয়া কার্ভে মাথার ঘামে বালিশ ভিজে যায়। আর মাথার ঘামে চুল ভিজে যায় হলো ক্যামোমিলা। তো এই মাথার ঘাম যখন আসে নর্মাল ডেলিভারিতে, সেটা নিয়ে আমি এই ঘাম নিয়ে একটু আলোচনা করব যদি সম্ভব হয় শেষে, যে যদি সম্ভব হয়। আসলে নর্মাল ডেলিভারিটাই বা কি সেটা তো আমাদের জানার দরকার। হ্যাঁ, আপনি বললেন ডোন্ট মাইন্ড, এটা আমার এততম নর্মাল ডেলিভারি কেস, এটা আমার এততম নর্মাল ডেলিভারি কেস। আসলে কি তাই? জাস্ট ডেলিভারি টাইমে পেইনটাকে একটু বৃদ্ধি করা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো। তাহলে আমাকে 30টা সেকেন্ড সময় দেন। হ্যাঁ, 30টা সেকেন্ড। আপু এই যে একটি ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে খাবার সময় মুখমণ্ডলটা উত্তপ্ত, লাল হয় এবং ঘাম হয়। মাথা মাথা উত্তপ্ত এবং মাথা ঘাম হয়, যা মাথার ঘামে চুল ভিজে যায়, আর বালিশ ভিজে যায় ক্যালকেরিয়া কার্ভ। নিচের ঠোঁটের মাঝখানে ফেটে যায়, গ্রাফাইটিস, সিপিয়া, নেট্রামিওর। আমরা জানি গ্রাফ দুটা লক্ষণ খুব বেশি, রোগ প্রবণতা, চর্ম রোগ প্রবণতা। আমরা যে ডায়াথেসিস রোগ প্রবণতা বলে থাকি, এই রোগ প্রবণতাটা হলো চর্মরোগ প্রবণ, এবং সেই সাথে কষ্টবদ্ধ ধাতু। সেই সাথে আমরা কি বললাম, লবণ প্রিয়তা এবং খুব বেশি একরোখা মানসিকতা, স্বাধীন প্রিয় মানসিকতা, নেট্রামিওর। আমরা বেশি আলোচনায় যাচ্ছি না। সিপি এবং নেট্রামিওর কাছাকাছি মানসিকতা, চুপচাপ থাকে, দুটাই রাগী বেশি, কেউ গরম কাতর কেউ শীত কাতর। নেট্রাম গরম কাতর, সিপিয়া শীত কাতর। নেট্রাম গরম কাতর ও শীত কাতর উভয় হতে পারে যখন তার ফ্লুইড লস হয়। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, আমরা আরেকটু আগাই, কারণ সম্ভবত সময় 1 ঘন্টা। গরম কোনো কিছু মুখে দিলে তার দাঁত ব্যথা বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেখানে ঠান্ডায় উপশম হয়। দাঁত খুব বেশি লম্বা মনে হয়। কস্টিকামের একটা পিকুলিয়ার সিমটম আছে। কস্টিকামের পিকুলিয়ার সিমটম হলো, বদ্ধ ঘরে যদি সে কোথায় স্পর্শ করতে যায়, তাহলে তার এই নখগুলো মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে। দাঁত বেশি খুব লম্বা মনে হয়। গরম ঘরে প্রবেশ করলে তার দাঁত ব্যথা শুরু হয় ক্যামোমিলা। গরম কোনো কিছু মুখে দিলে তার দাঁত ব্যথা শুরু হয়, ঠান্ডাতে তার উপশম হয়, ক্যামোমিলা। আমরা যদি দেখি শিশুদের দাঁত ওঠার সময় যদি পানির মতো সবুজ মল, খন্ড খন্ড মল নির্গত হয়, তাহলে সেখানে আপনি কেমনকে চিন্তা করতে পারেন। সবুজ মল ইপিকাকে আছে, সবুজ মল আর্জেন্টাইটিকামে আছে, সবুজ মল কলসিকামে আছে, সবুজ মল ক্যামোমিলাতেও আছে, আরো কিছু মেডিসিনে আছে। মিষ্টি জাত দ্রব্য পছন্দ করে, খাইলেই তার ডায়রিয়া বা আমাশয় শুরু হয়। আর্জেন্টাইটিকাম মিষ্টি সহ্য হয় না। কলসিকাম কলসিকাম আবার হালকা রক্ত আমাশয় আছে, লাইক মাক্কড়ের মতো। কলসিকামের বমি ভাব থাকতে পারে, বমি ভাবের সাথে তার সবুজ বর্ণের পায়খানা থাকতে পারে। ইপিকাকের বমি থেকে বমি বমি ভাব বেশি থাকবে, সেখানে ইপিকাককে চিন্তা করতে পারেন। এবং তার ডায়রিয়াতে পচা ডিম যেমন দুর্গন্ধ তৈরি করে, তেমন দুর্গন্ধযুক্ত ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার সময় শিশুদের পেট ব্যথা থাকতে পারে, লাইক পলোসিন। পেট ব্যথায় তারা দ্বিভাজ হয়ে যাবে, তাহলে সেখানে আপনি ক্যামোমিলাকে চিন্তা করতে পারেন। সকালবেলায় মুখে যদি তিক্ত স্বাদ অনুভূত হয়, তাহলে সেখানে আপনি ক্যামোমিলাকে চিন্তা করতে পারেন। এবং মুখের ভিতরে যদি গরম অনুভূত হয়, যে গরমটা খাদ্যনালী ও পাকস্থলী পর্যন্ত যদি পৌঁছাইয়ে যায়, গরম অনুভূতটা মুখের ভিতরে গরম ভাবটা অনুভূত হচ্ছে, যা খাদ্যনালী পাকস্থলী পর্যন্ত সঞ্চালিত হচ্ছে, তাহলে সেখানে আপনি ক্যামোকে চিন্তা করতে পারেন। মুখে যদি লালা সঞ্চয় হয়, যা মিষ্টি স্বাদযুক্ত, লালা সঞ্চয় হয় মাকসলের, লালা থাকা সত্ত্বেও পিপাসা থাকে মাকসলের, দাঁতের ছাপযুক্ত হয় মাকসলে, জিব্বা দাঁতের ছাপযুক্ত কেন হয়? মাকসলে জিব্বা তুলনামূলক মোটা হয়, থলথলে হয়। এই থলথলে মোটা জিব্বাটা মুখের মধ্যে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় কাভার করতে পারে না, তখন দাঁতের প্রেসারে এটা অটোমেটিকলি দাঁতের সাফ হয়। প্রত্যেকটা মাকসলের রুগীকে দেখবেন জিব্বাটা থলথলে মোটা প্রকৃতির। এবং লালাটা মিষ্টি সংযুক্ত হয় ক্যামোমিলায়, গলার ক্ষত তৈরি হয়। গলার ক্ষতের সাথে যদি দেখেন মুখ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, তাহলে সেখানে ক্যামোকে চিন্তা করতে পারেন। ঠান্ডা পানির প্রবল পিপাসা যদি থাকে, এবং আমরা টক জাতীয় পানি যদি সে পছন্দ করে, তাহলে সেখানে আমরা ক্যামোকে চিন্তা করতে পারি।
যদি রাগে ফিট হয়ে যাওয়া কোনো মায়ের স্তন পান করা শিশুর পরবর্তীতে যদি খিঁচুনি হয়, তাহলে ক্যামোমিলা ভালো কাজ করে। রাগে ফিট হয়ে যাওয়া কোনো শিশুর যদি পরবর্তীতে ফিট হয়ে যাওয়া মায়ের স্তন পান করা কোনো শিশু যদি পরবর্তীতে খিঁচুনি হয়, তাহলে সেখানে ক্যামো ভালো কাজ করে। খাবার পর যদি পেট ফুলে যায়, লাইকোপোডিয়াম, কার্বোভেট, চায়না, নাক্স, ইটিসি, খাবার পর যদি পেট ফুলে যায় এবং পেটে বায়ু জন্ম নেয়, বায়ুজনিত যদি শুল ব্যথা তৈরি হয়, ড্রামের মতো যদি ফুলে ওঠে, বায়ু নিঃসরণ হলেও যদি সে ভালো না থাকে, লাইকোপোডিয়াম বায়ু নিঃসরণ হলে ভালো থাকে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ক্যামোমিলা। মাসিক চলাকালীন যদি রোগী মেজাজ চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছে যায় এবং পেইন হয়, শুল ব্যথা হয় কোন সাইডে? লোয়ার পার্টে, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? ক্যামোকে চিন্তা করতে পারেন। এবং স্রাম্প যদি, রক্ত যদি জমাট বাঁধা হয়, জমাট বাঁধা বাঁধা, হেমা, চাইনা, গ্রাফ, সাবাইনা এদের মতো, এবং যদি দেখেন সেই সঙ্গে যদি 30 সেকেন্ড চলে যাচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা, জান, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? যে যদি দেখেন যে মাসিক চলাকালীন যদি রোগীর মেজাজটা চরম উত্তেজনা পর্যায়ে চলে যায়, আমরা জানি অসহিষ্ণু হয়ে থাকে, শুল ব্যথা হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করছি? সেখানে আমরা ক্যামোমিলাকে চিন্তা করছি। মাসিক স্রাব যদি জমাট বাঁধা বাঁধা হয়, প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে হয়, সেই সঙ্গে যদি প্রসব ব্যথা মারাত্মক লেভেলে চলে যায়, মারাত্মক লেভেলে, রোগী অসহিষ্ণু, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অবশ্যই ক্যামোকে চিন্তা করতে পারেন। আচ্ছা দেখুন, প্রচুর পরিমাণে হয়, সেখানে ব্যথা হচ্ছে, এই জায়গাটাতে আসলে ক্যামোর যে জায়গাটা আছে, আমরা অনেকেই ভুল করে থাকি, আমার একান্ত ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, যে জ্বর রিলেটেড তার অনেকগুলো ডিজিজ থাকতে পারে। তার জ্বরের টিউমার হতে পারে, রিনোমাইসিস হতে পারে, বা আদার্স যে কোনো জ্বরের রিলেটেড কোনো ডিজিজ থাকতে পারে, প্রচুর পরিমাণে হচ্ছে, তার মিসক্যারেজ হয়েছে সেখানে হতে পারে, তার হরমোনাল কোনো সমস্যা আছে সেখানে হইতে পারে, সেখানে প্রচুর পরিমাণে মাসিক স্রাব হইতে পারে। এই যে প্রচুর পরিমাণে মাসিক স্রাবের সাথে ব্যথা হয়েছে বলে যে আপনি কেমো দিচ্ছেন তা কিন্তু নয়, আপনার প্যাথোলজির সাহায্য নেওয়া উচিত, অবশ্যই উচিত। তাহলে আমরা সেই সাথে যদি দেখি যে হলুদ বর্ণের লিকোরিয়া, যা ব্যথাযুক্ত সুই ফোটানোর মতো ব্যথা, এপিসমেলের মতো সুই ফোটানোর মতো ব্যথা, হলুদ বর্ণের লিকোরিয়া, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ক্যামোমিলাকে চিন্তা করতে পারি। প্রসবের সময়, বাচ্চা প্রসবের সময় যদি খিঁচুনি দেখা দেয়, রাগের পর যদি খিঁচুনি দেখা দেয়, যদি এক গাল লাল হয় এবং অন্য গাল যদি ফ্যাকাশে ভাব দেখা দেয়, রাগ প্রসবের সময় যদি রাগান্বিত হয়, বদমেজাজি হয়, অসহিষ্ণু হয়, খিটখিটে মেজাজের হয়, তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি সরি আব্দুর রহিম স্যার, জাস্ট 3-4 বার কল দিচ্ছে, তো আমি জাস্ট একটু কলটা রিসিভ করি স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আর একটা পেশেন্ট ফোন দিয়েছিল। তো যদি আমরা দেখি প্রসবের সময় রোগীটা খুব বদমেজাজি, খিটখিটে হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা ক্যামোকে চিন্তা করতে পারি। দেখুন, আমরা নর্মাল ডেলিভারিতে সময়ে আমরা অনেকে অনেক মেডিসিন ব্যবহার করে থাকি, পালস, সিমিসিফোগা, কোলোফাইলাম, সিকেলিকর। আমি অবশ্য সিকেলিকর ব্যবহার করিনি। ক্যামোমিলা, আমার এই কেসগুলো একেবারেই কম। ওই যখন নবীন ডাক্তার ছিলাম তখন আমার কাছে আসতো, এখন আসে না, এসব কেস এখন আসে না, যদি আমি এখনো নবীন। তো যদি ডেলিভারির সময়ে পেইনটা উপরের দিকে ঊর্ধ্বগামী হয়,
পেইনটা তখন নিচের দিকে আসবে, তাই না? পেইনটা জরায়ের দিকে না এসে ঊর্ধ্বগামী হচ্ছে। এই যে নর্মাল ডেলিভারি যে আমরা মেডিসিন অনেকে প্রয়োগ করি, বলি 4 মাস 6 মাস থেকে আসবেন, 4 মাস 6 মাস থেকে আসলে আপনি কি দিবেন? পালসিটিলা দিবেন? পালসিটিলা দিলে নর্মাল পজিশন থেকে ব্রিজ পজিশনেও কিন্তু চলে যেতে পারে পালসিটিলা, কারণ পালসিটিলার কাজ তো পজিশন চেঞ্জ করে দেয়া, যারা অতিমাত্রায় ইউজ করে থাকেন। হ্যাঁ, আমার কাছে যদি কোনো পেশেন্ট আসে তাহলে আমি তাকে অবজারভেশনে রাখি। যদি অবজারভেশনে রাখার পরে যদি মনে হয় তার কোনো প্রবলেম হচ্ছে, যদি নাক্সের রুগী হয় নাক্স দিয়ে থাকি, বোরাক্সের রুগী হলে বোরাক্স দিয়ে থাকি। যে কোনো রুগী আসলে যে কোনো মেডিসিনের সিমটমে যদি চলে যায় তাহলে সেখানে আমি সেটাই দিয়ে থাকি। কিন্তু নর্মাল ডেলিভারি বলে কোনো শব্দ নেই। যদি ব্যথা ঊর্ধ্বগামী হয়, ব্যথাটাকে ত্বরান্বিত করতে এবং নিম্নগামী করতে আপনি কেমনকে চিন্তা করতে পারেন। এই সময় রুগী ঊর্ধ্বগামী পেইনের সাথে রুগী গরম অনুভূত হচ্ছে এবং পিপাসার্থ অনুভূত হচ্ছে, প্রচুর পিপাসা অনুভব করছে, মেজাজ হারিয়ে ফেলছে, বাজে ভাষা ব্যবহার করছে, বাজে আচরণ আপনার সাথে করছে। ব্যথাটা আসছে যাচ্ছে, লিগাল পেইনটা আসছে না, এসেই চলে যাচ্ছে, একটুখানি থাকছে। আপনি পালসিটিলাকে ইউজ করতে পারেন ওই সময়ে। পালসিটিলা আপনার পেইনটাকে আরো বেশি গতিশীল করে তুলবে। ব্যথাটা আসছে, এসে সামনে থেকে পেছনের দিকে চলে যাচ্ছে, সিমিসি ফুকাকে ইউজ করতে পারেন। যখন ব্যথাটা এই কপাল ঘেমে যাচ্ছে, যখন ব্যথাটা এই চুল ভিজে যাচ্ছে কিন্তু তার ডেলিভারি হচ্ছে না, সেই সময় আপনি ক্যামোমিলাকে চিন্তা করতে পারেন। জাস্ট 2-1টা সিমটম, খুব বেশি মানে ক্যামোমিলার সব আচরণ পালসিটিলার সব লক্ষণ তো বলতে পারছি না, সুতরাং এই জায়গায় বিতর্ক তৈরি করবেন না। হ্যাঁ, তাহলে জাস্ট আমরা ডেলিভারিটাকে আরো সহজতর করার জন্য, পেইনটা ঊর্ধ্বগামী ছিল, আমি ক্যামোমিলা দিয়ে নিম্নগামী করলাম। পেইনটা আসতে যাচ্ছে আমি পালস দিলাম। পেইনটা সামনে থেকে পেছনে চলে যাচ্ছে, হিপ বনে চলে যাচ্ছে, আমি সেখানে সিমিসি ফুকা দিলাম। পেইন হচ্ছে, মাথা ভিজে যাচ্ছে ঘেমে, আমরা জানি মাথার ঘামে চুল ভিজে যায়, আমি বলেছিলাম কেমন, কিন্তু মাথার ঘামে চুল ভিজে যাচ্ছে, ডেলিভারিটা এখনো হচ্ছে না। কোলোফাইলামকে চিন্তা করতে পারেন, প্রসার গতিটাকে ত্বরান্বিত করবে। কারণ যখনই দেখবেন একটা পেশেন্টের মাথা ঘামা শুরু হয়ে গেছে, তার মানে মাথায় রাখুন 11th আওয়ার আছে, ডেলিভারির একদম 11th আওয়ারে আছে। এই সময়ে কোলোফাইলাম দিলে হয়তো আরেকটু বেশি ত্বরান্বিত হবে। তো যাই হোক, আমরা আরো একটু আলোচনা করি সময় শেষের দিকে। স্তন শক্ত অনুভূত হবে, স্পর্শকাতর হতে হবে। বেলেডোনাতে আছে স্পর্শকাতর, কোনে আমি আঘাত পরবর্তীতে এখানে যদি কোনো টিউমার হয়ে থাকে তাহলে শক্তভাবে আছে, কার্বোএনিমেলিসে আছে, ক্যালকেটা ফ্লোরিকাম আছে, ফাইটোলক্কাতে আছে, অনেকগুলো মেডিসিন আছে, খুব বেশি কম্পেয়ার করে দিচ্ছে না। যদি রাগ পরবর্তীতে হাঁপানি শুরু হয়, রাগ পরবর্তীতে, রাগের পরে রোগের লক্ষণ আলোচনা করেছিলাম, রাগের পরে রোগের লক্ষণ, রাগের পরবর্তীতে যদি হাঁপানি শুরু হয় তাহলে সেখানে আপনি কাউকে চিন্তা করতে পারেন। যদি পায়ের তলায় জ্বালা থাকে, সালফার আছে, রাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, রুগীর পা বাইরে রাখতে বাধ্য হয়, অর্থাৎ কোনো কাপড়ের বাইরে রাখতে সে বাধ্য হয় লাইক সালফার, তাহলে সেখানে আপনি কেমনকে চিন্তা করতে পারেন। যদি তার জয়েন্ট সন্ধিগুলো কটকট করে শব্দ হয় এবং নিম্নাঙ্গগুলো থ্যাতলানো ব্যথা অনুভূত হয় লাইক আর্নিকা, তাহলে সেখানেও আপনি কেমনকে চিন্তা করতে পারেন। ঘুমের মধ্যে যদি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে এবং গর্জন করে ওঠে, মানে সে ভীষণ আকারে হঠাৎ করে চিৎকার করে ওঠে, উঠে পড়ে কোকানি দেয় ঘুমের মধ্যে, ফুপিয়ে কান্না করে, তাহলে সেখানে আপনি ক্যামোমিলাকে চিন্তা করতে পারেন, ওই যে বাবা দুলি আর মা দুলি না দিয়ে। এবং কাশি যদি রাত্রে হয় এবং কাশছে কিন্তু বাচ্চা ঘুম ভাঙছে না, কাশছে কিন্তু বাচ্চার ঘুম ভাঙছে না, তাহলে সেখানে আপনি কেমনকে চিন্তা করতে পারেন। যদি তার মাসিক স্রাব কালো বর্ণের হয়, যেখানে আলোচনা করেছিলাম ওই জায়গাটা ব্যথাযুক্ত হয়, দুর্গন্ধযুক্ত হয়, সেখানে আপনি কেমনকে চিন্তা করতে পারেন। তো আমি শুধু শিশু চিত্র দিয়ে, আব্দুর রহিম স্যার 5 মিনিট সময় দিতে পারবেন? আমি শিশু চিত্রটা দিয়ে শেষ করে দিব। জি স্যার। আচ্ছা, 5 থেকে 10 মিনিট লাগবে, ক্ষমা প্রার্থী একটু সময় বেশি নেওয়াতে। যদি দেখেন শিশুদের সমস্ত রোগ লক্ষণই রাত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এতক্ষণ যা আলোচনাগুলো করলাম, যে সকল শিশু শালীনতা, খেয়াল করবেন শিশুদের ক্ষেত্রে, যে সকল শিশু শালীনতা বজায় রাখতে পারে না, কথা বললে অধৈর্য অনীহা প্রকাশ করে, দেখতে লিকলিকে চেহারা হয়, বাদামি বর্ণের চুল হয়ে থাকে, হঠাৎ করে শরীর শক্ত হয়ে পেছনের দিকে বাকিয়ে যেই কোলে থেকে থাকলে একটা লাথি মেরে দেয়, দুরন্ত প্রকৃতির হয়, অল্পতে যার রাগ দেখানোর স্বভাব হয়ে যায়, গালিগালাজ করতে পছন্দ করে, অনিয়ন্ত্রিত স্বভাবের হয়ে থাকে,
এবং অতি সংবেদনশীল ও অসহিষ্ণু হয়ে থাকে, যাদের বোধ এবং বিচার ক্ষমতা অত্যন্ত পরিমাণে অল্প এবং অসহিষ্ণু হয়ে থাকে, শিশুদের যদি গাল চকচকে লাল বর্ণ হয়ে থাকে, মাথা যদি গরম থাকে বেলেডোনার মতো, এবং যদি ঘামে ভিজে যায়, তাহলে সেই সকল শিশুদের ক্ষেত্রে আপনি ক্যামোমিলাকে চিন্তা করতে পারেন। এবং সমস্ত লক্ষণই যদি রাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে ক্যামোকে চিন্তা করতে পারেন। ক্যামোর শিশু চিনবেন কিভাবে? আপনার বাড়িতে একটা ক্যামোর শিশু আছে, আপনার বাড়িতে কখনো শান্তি থাকবে না, বিশ্বাস রাখতে পারেন। আপনার বাড়িতে যদি ক্যামোর কোনো পেশেন্ট থাকে, আপনার বাড়িতে শান্তি কি জিনিস থাকবে না। ওই যে শুরুতে বলেছিলাম অবাঞ্ছিত, এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু দাও আর দাও। আপনি দিয়েই যাচ্ছেন, সে বিরক্তি প্রকাশ করেই যাচ্ছে। খেয়াল করুন, আপনি তাকে দিয়ে যাচ্ছেন, এটা দাও দিচ্ছেন, ওটা দাও দিচ্ছেন, সেটা দাও দিচ্ছেন, আপনি দিচ্ছেন, কিন্তু চাহর শেষ নেই। দিচ্ছেন, সাথে বিরক্তি প্রকাশ সমান্তরাল ভাবে প্রকাশ পাচ্ছে। কোনোভাবেই তাকে শান্ত করতে পারছেন না। সে মুখ খারাপ করছে, গালিগালাজ করছে, বাজে আচরণ করছে, অসভ্যের মতো আচরণ করছে, আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলে দিয়েছে। দেন কেমন? এই জায়গাতে আমি যে ক্যামোর এপিলেপসি যে রোগীর ক্যামো দিয়েছিলাম, রোগীলিপি করতে করতে একটা সময় এসে কেন যেন মনে হলো যে মায়ের লক্ষণটা একটু নিয়ে দেখি। মাও কিন্তু ক্যামোর রোগী। প্রেগনেন্সি অবস্থায় ক্ষিপ্রতা আরো বেড়ে গেছিল। আফটার ডেলিভারি আপনারা জানি যে বাচ্চা অনেকে আছে যে আসলে বাবা যারা আছেন, এটা আমার একটা রিকোয়েস্ট, যে যারা বাবা হয়েছেন, নতুন হবেন বা হচ্ছেন, অন্তত আফটার ডেলিভারি 6 মান্থ চেষ্টা করবেন বাচ্চাটাকে যখন সুযোগ পাবেন তখনই দেখভাল করার চেষ্টা করবেন। রাত্রিবেলা অন্তত তার মানে অর্ধাঙ্গিনীকে সাহায্য করার। কারণ একটা মাই জানে একটা বাচ্চাকে 0 থেকে 6 মাস পর্যন্ত আনতে কত কষ্ট, কত রাত্রি জাগরণ, দিন শেষে আপনার খাবার ব্যবস্থা করা, সমস্ত পরিবারের কাজ করা। এই জায়গাটাতে কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে কেমন মতো আচরণ কিন্তু মায়েরা করতে পারে, আত্মহত্যা পর্যন্ত করতে পারে, বাচ্চাকে মেরে পর্যন্ত ফেলতে পারে। হ্যাঁ, এই জায়গাটাতে যদি আপনি একটু সতর্ক হন যে আমার ওয়াইফ ঘুমিয়ে আছে, বাচ্চা জেগে গেছে, আপনি চেষ্টা করুন তাকে সান্ত্বনা করার, শান্ত করার চেষ্টা করুন, তাকে কোলে রাখার। যদি বাচ্চা কোনো কাজ থাকে মায়ের, তাহলে বাচ্চাকে অবশ্যই আপনি কাছে রাখুন, একটু হলেও সময় দিন। দেখুন, অবশ্যই মানসিকভাবে আপনার অর্ধাঙ্গিনী ভালো থাকবে, অবশ্যই অবশ্যই অর্ধাঙ্গিনী ভালো থাকবে মানসিকভাবে। তো যাই হোক, প্রেগনেন্সি অবস্থায় কেমন আচরণ ছিল আমি সংক্ষেপে করছি। এবং আপনার নর্মাল ডেলিভারি, যখন তার পরিবারের সমস্ত কাজ তাকে করতে হয়, বাচ্চাকে লালন পালন করতে হয়, এবং বাচ্চা ক্যামোর পেশেন্ট, প্রেগনেন্সি অবস্থা থেকে ক্যামোর লেয়ার। আমি আবারও বলছি, এর কোনো রেফারেন্স হওয়ার দরকার নাই। আমি এই সিমটম গুলোকে ভ্যালু দিয়ে ক্যামো দিয়েছিলাম, দেওয়ার পরে সে ভালো আছে। এবং প্রেগনেন্সি অবস্থায় সবসময় রেগে থাকতো, ডেলিভারির পরবর্তীতে সবসময় রেগে থাকতো, মায়ের বুকের দুধ খেত। আমরা দেখেছি যে পরবর্তীতে যদি খিঁচুনি হয়, রেগে যাওয়া কোনো মায়ের বুকের দুধ খাওয়ার, তাহলে সেখানে আমরা কেমো দিতে পারি। 12 বছর মেবি বয়স। নাসিমা ম্যাম বা বনানী ম্যাম ছিলেন না সেই পেশেন্টের? ছিলেন হয়তো, সম্ভবত কেউ আনমিউট করতে পারবেন না, সম্ভবত হয়তো বলতে পারবেন না। 12 বছর, সম্ভবত 11-12 বছরের মেয়ে। আমি একসময় জিজ্ঞেস করলাম বাবার মাকে যে আপনাদের কাছে কি কোনোভাবে মনে হয় যে বাচ্চাটা না থাকলে ভালো হতো? তখন দুজনে একসাথে বললো, ভাই বলেন কি, প্রতিনিয়ত মনে হয় যে এরকম মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। ও যে এত বেশি অভদ্র, ছোটটাকে মারে, আমাদের গালাগালি করে। পাড়ার এমন কোনো ছেলে নেই, মেয়ে নেই যে তাদের সাথে মারামারি করে না, তাদের গালিগালাজ করে না, ছোট বড় কাউকে সে মানে না। কেমন মহিলা ভালো আছে আজ। সংক্ষিপ্ত আলোচনা করলাম। শিশুদের দাঁতের ব্যথাতে আপনি ব্যবহার করতে পারেন, শিশুদের উদারাময়ে ব্যবহার করতে পারেন। শিশুদের উদারাময়ে ক্যামোমিলার একটা দারুণ জায়গা আছে। ক্যামোমিলার উদারাময় তরল গরম সবুজ বর্ণের মল হতে হবে, হলুদ বর্ণ মিশ্রিত হতে পারে, পায়খানার সাথে কিছুটা কিছুটা পিত বর্ণ থাকতে পারে। উদারাময় মলদার সবসময় ভিজে থাকবে, লাইক অ্যালোসফ্রেটিনা। পায়খানা অনেক দুর্গন্ধযুক্ত হবে, লাইক কার্বোভেজের মতো, ডিম পচার মতো গন্ধ হবে। খানিকটা জল আর খানিকটা মল থাকতে হবে। এবং সেই সাথে যদি অন্যান্য লক্ষণ থাকে তাহলে অবশ্যই ক্যামো ভালো কাজ করে। সেম শিশুদের ক্ষেত্রে উদারাময়ে আপনি ব্যবহার করতে পারেন ফোডোফাইলাম, এন্টিমক্রুট, ক্যালকেরিয়া কাপ, আর্জেন্ট নাইটিকাম, ভালো কাজ করে শিশুদের ক্ষেত্রে। একটু কম্পেয়ার করে দিয়ে যাই,
মিষ্টি পছন্দ করে আর্জেন্ট নাইটিকাম, চিনি খাবার খাওয়ার পরে যদি তার ডায়রিয়া বা শুরু হয় তাহলে সেখানে আপনি সবুজ বর্ণের মলের সাথে অথবা হলুদ বর্ণের মল কিছুক্ষণ বাতাসে থাকার পরবর্তীতে যদি সবুজ বর্ণ হয়ে থাকে, মল যদি চারিদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়, তাহলে সেখানে আর্জেন্ট নাইটিকাম ভালো কাজ করে। এন্টিমপ্রুডের মল যদি দেখেন যে আপনি খাওয়াচ্ছেন, অতিরিক্ত খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন? ফল খাওয়াচ্ছেন, অতিরিক্ত ফল খাওয়ানোর পরে যদি উদরাময় হয় এবং টক দ্রব্য খাওয়ার পরে যদি উদরাময় হয়, তাহলে সেখানে এন্টিমপ্রুডকে চিন্তা করতে পারেন। এন্টিমপ্রুডের মল কখনো কখনো ছোট ছোট দানার সাথে খানিকটা তরল মল থাকে। এবং আপনি ক্যালকেরিয়া কার্পকে চিন্তা করতে পারেন, মোটাসোটা চর্বি প্রবণ অলস প্রকৃতির ব্যক্তি যাদের ঘাম বেশি হয়, বিশেষ করে এই জায়গাটাতে টক গন্ধযুক্ত যদি ঘাম হয়, সাদা মিউকাস যদি থাকে মলের সাথে লাইক মার্কসল, দুধ খাওয়ার পরপরই বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে সেখানে ক্যালকেরিয়া কার্পকে চিন্তা করতে পারেন। ফোডোফাইলাম বাচ্চাদের ক্ষেত্রে চিন্তা করতে পারেন পিসকেরি মলের ন্যায় দূরে যে পড়ে। এবং অতিরিক্ত দুর্গন্ধযুক্ত, পেটে কোনো ব্যথা থাকে না, যতটুকু খায় তার থেকে বেশি মল ত্যাগ করলে সেখানে আপনারা ফোডোফাইলামকে চিন্তা করতে পারেন। বাবা প্লিজ, হ্যাঁ কিছু বলবা? যাও মামার কাছে যাও। তাহলে সেখানে আমরা ফোটোফাইলামকে ব্যবহার করতে পারি। এছাড়াও ডিসমোনিয়ারের ক্ষেত্রে আমরা পালসিটিলা, সিপিয়া, সিমিসিফুকা, প্লাটিনাম, পোলো, হ্যাঁ শেষ করে দিচ্ছি আব্দুর রহিম স্যার, সাবানা ইত্যাদি অনেক ভালো মেডিসিন আছে। তো যাই হোক, আমরা জাস্ট অনেক আছে, অনেক কম্পেয়ার আলোচনা করলে আরো সময় লেগে যায়। হ্যাঁ, কাশিতে আছে, কানের ব্যথায় আছে, অনেক জায়গায় আছে, জ্বালাতে আছে। আমরা জাস্ট দেখি সন্ধ্যা শেষ রাত্রে আগে খোলা বাতাসে গরমে রাগ হইলে, রাগলে, বিশেষ করে রাত্রিতে রাগলে এবং গরম পেলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ঘরের মেঝেতে বেড়ালে, কোলে কোলে থাকলে এবং বৃদ্ধি অবস্থায় বিছানা ছাড়লে আর ক্যামোমিলা দিলে উপশম নিতে হয়। তো ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করেছি ক্যামোকে একটু তুলে ধরা, সে সাথে চেষ্টা করেছি অন্যান্য দু একটা মেডিসিনকে তুলে ধরার আমার স্বল্প জ্ঞানে। তো ধন্যবাদ জানিয়ে আজকের মানে আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি। আব্দুর রহিম স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে তুলনামূলক আলোচনা করার জন্য। তো এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তর পর্ব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আজকে রাতে অনেক হয়েছে, হ্যাঁ অনেক হয়েছে, এই জন্য আমরা 2-3টার বেশি প্রশ্ন নিতে পারবো না। হ্যাঁ, হ্যান্ড রেজ করেন। আচ্ছা ঠিক আছে। তো এই এমডি আকরাম হোসেন, আপনি প্রশ্নটি করেন। এমডি আকরাম হোসেন। জুয়েল রানা, আপনার প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনা করার জন্য। স্যার টাইমে মনে হচ্ছে আমরা অনেক কিছু জানছি। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি আগে থেকেই জানি যে একজন ক্যামোমিলার রোগী, এবং আমি খুব ভালো করেই জানি সে ক্যামোমিলার রোগী, কিন্তু তার হঠাৎ করে ঠান্ডা লেগে কানে ব্যথা হয়েছে। তো দেখা যাচ্ছে তার অন্যান্য সব সিমটম মিলিয়ে সে পালসের লক্ষণ প্রকাশ করতেছে। তো আমার জানার বিষয় হচ্ছে স্যার, এইভাবে একটা কনস্টিটিউশনাল রোগী যে পূর্বে থেকে ক্যামোমিলা ছিল, সে কি স্যার হঠাৎ করে অ্যাকিউট কেসে টান করে পালসেটেলার রোগী হতে পারে কিনা? ধন্যবাদ স্যার। সরি, আমি মিউট করে কথা বলছিলাম, সরি। দেখুন, একুইট কেসে আপনি একই সময়ে বা 24 ঘন্টার মধ্যে বিভিন্ন মেডিসিনে কনভার্ট হতে দেখতে পারেন। প্রথম কথা, ধরুন আমরা প্রেগনেন্সি নিয়ে কথা বলি। প্রেগনেন্সি নিয়ে যদি কথা বলি, তাহলে প্রেগনেন্সিতে আমরা প্রথমে দেখলাম পেইনটা ঊর্ধ্বগামী হচ্ছে। কথাটা বুঝুন, ক্যামোমিলা দিচ্ছেন, ক্যামোমিলা দেওয়ার পরে পেইনটা নিম্নগামী হয়েছে, কিন্তু পেইনটা আসছে আর যাচ্ছে। আপনার যদি আধা ঘন্টা পরে মনে হয় যে এখন আসছে আর যাচ্ছে, পালসের সিমটম আছে, তাহলে আপনি অবশ্যই সেখানে পালস দিতে পারেন। যদি আধা ঘন্টা পরে দেখেন যে ব্যথায় এবং প্রসব বেদনায় তার চুল ভিজে যাচ্ছে ঘেমে, কলোফাইলামের জায়গাটা চলে এসেছে, তাহলে আপনি কলোফাইলাম দিতে পারেন। অর্থাৎ একুইট কেসে আপনি যে কোনো মেডিসিনে কনভার্ট করাতে পারেন যদি তার সব সিমটম সেই মেডিসিনের আওতায় থেকে থাকে। স্যার আমি বোঝাতে পেরেছি কিনা? আমি কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। একুইট কেসে আপনার কোনো ধরনের নিয়ম নাই। হ্যাঁ,
দীপ সরকার, আপনার প্রশ্নটি করেন। ধন্যবাদ সুযোগের জন্য। স্যার, জানতে চাচ্ছিলাম এটার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি? ধন্যবাদ। আচ্ছা, মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, তাই তো? হ্যালো, জি স্যার। আমি কি সোরিক সোরিক এবং সাইকোটিক টার্ম আছে তার মধ্যে। দীপ স্যার। জি স্যার। তো সাদিয়া আপু বোধহয় হ্যান্ড রেজ করেছিলেন। সাদিয়া। স্যার আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আমার আসসালাম। আমার নিজের বোন, সে ক্যামোমিলের একটা রোগী। মানে তার খুব অস্থিরতা সব বিষয় নিয়ে, সে বাসায় সবাইকে খুব বিরক্ত করে সারাক্ষণই। তো ওর প্রেগনেন্ট অবস্থা চলতেছে এখন। আমি কি ওকে মানে ক্যামোমিলে দিতে পারি, বা কত পাওয়ার দিব, এটা একটু জানতে চাই। দেখুন, যদি মেডিসিনের রুগী হয়ে থাকে, প্রথম কথা অবজারভেশন আপনার। যখন অবজারভেশন আপনার, আপনি জানেন কোন মেডিসিনের রুগী। অবশ্যই যদি ক্যামোর হয়ে থাকে তাহলে দিবেন। আর প্রেগনেন্সি অবস্থাতে যতগুলো রোগ আসে সব একুইট কেস, এটা আমার অবজারভেশন। এবং আপনারা যারা অনেক অভিজ্ঞ আছেন, অভিজ্ঞতার আলোকে শুধু এটুকু বলবো যে প্রেগনেন্সি অবস্থায় যতগুলো ডিজিজ সিমটম গুলো ক্রিয়েট করে সবগুলোই একুইট। একুইট কেসে জীবনী শক্তি চরম ভাবে দুর্বল থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে লো পোটেন্সি। একুইট যত কেস আছে আপনি অবশ্যই লো পোটেন্সি অ্যাপ্লাই করবেন। জি ম্যাম, বুঝাতে পেরেছি কিনা? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। তো এখন অনুভূতি ব্যক্ত করার পর্যায়ে যাব। অনুভূতি ব্যক্ত করবেন আমাদের শিক্ষাগুরু, আমার শিক্ষাগুরু ডক্টর আব্দুল কাদের স্যার। স্যার। আসসালামু আলাইকুম, সকলের মঙ্গল কামনা করছি। আজকে স্যারের আলোচনাটা খুবই মনোযোগ দিয়ে শুনছি। তো কোঅপারেটিভ আলোচনাগুলো আমাদেরকে আমাদের দক্ষতা অনেক বৃদ্ধি করে। আজকে যতটুকু কম্পারেটিভ আলোচনা হয়েছে, এই আলোচনার মধ্যে অনেকেরই জানা জিনিস আবার নতুন ভাবে জানার সুযোগ হয়েছে। সময় বেশি থাকায় আমি আর কিছু বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, স্যারকে এভাবে আমাদের সকলকে উদ্বুদ্ধ করবেন, আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবেন। সকলের দীর্ঘ কামনা করে এবং আজকের এই সুন্দর ক্লাসটি উপহার দেওয়ার জন্য নাজমুল স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তাতে আরেকটা কথা না বললেই নয়, আমাদের আব্দুল রহিম তার যে অনলাইন এবং অনলাইন গ্রুপে তার অনেক প্রচেষ্টা এবং তারই সফলতা, এটাই হলো নাজমুলের মতো লোককে সে ইনক্লুড করে আমাদের সবাইকে উপকৃত করে। এই জন্য তাকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তো রাত আজকে অনেক হয়েছে, আর বাড়াবো না। আর এখন ক্লাস এই মাত্র সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।